হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকের এই ভিডিওতে স্যামুয়েল টেলর কলেরিজের লেখা ক্রিস্টাবেল কবিতাটা বাংলায় আমরা জানব। বাংলায় আমরা জেনে নেব গল্পের আকারে এই ক্রিস্টাবেল কবিতার মধ্যে কি আছে। তো বন্ধুরা, এই গল্প জানার আগে আমাদের কিছু তথ্য জেনে নিতে হবে, যেগুলি এই কবিতাটা বুঝতে সহায়তা করবে। এটা হচ্ছে একটা দীর্ঘ ন্যারেটিভ ব্যালাড, লিখেছেন স্যামুয়েল টেলর কলেরিজ। দুটো পার্টে এই কবিতাটা লেখা হয়েছিল। ফার্স্ট পার্ট লেখা হয়েছিল 337টা লাইনের মধ্যে। এটি প্রকাশিত হয়েছিল 1797 সালে এবং দ্বিতীয় পার্ট প্রকাশিত হয় 1800 সালে। কলেরিজ দুটো অংশকেই তৈরি করেছিলেন। 1800 সালে লিরিক্যাল ব্যালাডসের যে এডিশনটা প্রকাশিত হয় সেই এডিশনের মধ্যে প্রকাশ করার জন্য, কিন্তু কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের উপদেশে এখানে এই কবিতাটাকে প্রকাশ করা হয় না। পরে 1816 সালে এটিকে একটা প্যাম্পলেটের মধ্যে প্রকাশ করা হয় এবং এই প্যাম্পলেটে আরও যে কবিতাগুলো প্রকাশিত হয়েছিল কলেরিজের, সেগুলি হলো কুবলা খান এবং দ্য পেইনস অফ স্লিপ। কুবলা খান এবং পেইনস অফ স্লিপের সাথে সাথে এই ক্রিস্টাবেল কবিতাটাও তখন এই প্যাম্পলেটে 1816 সালে প্রকাশিত হয়। এটি 1816 সালে প্রকাশ করেন মারি, MURRY, মারি। কারণ এটি প্রকাশ করার জন্য জর্জ গর্ডন বাইরন, আরেকজন কবি, সেই কবি এই কবিতাটাকে প্রকাশ করার জন্য রিকমেন্ড করেন। ফলে মারি এই কবিতাটাকে প্রকাশ করেন এই প্যাম্পলেটের মধ্যে। এই কবিতাটা আসলে একটা গথিক রোমান্সের উদাহরণ। দিস পোম ইজ আ গথিক রোমান্স। এই কবিতার মধ্যে যে থিমগুলো রয়েছে সেগুলো হলো মিস্টিসিজম, পাওয়ার অফ নেচার, belief that virtue of world like Christabel is always saved from the evil like Geraldine by grace of God. এই কবিতাতে the number of syllables in each line can vary from 4 to 12. অন্যদিকে number of accents per line never deviates from 4. এরপর আমাদের প্রথমেই জেনে নিতে হবে ক্রিস্টাবেল এর মানে কি। ক্রিস্টাবেল কি? Christabel is of Latin and French origin, and the meaning of Christabel is beautiful Christian. Medieval coinage from the name of Christ with bell, B-E-L, see also B-E-L-L-E. Use has been primarily literary, as in Samuel Taylor Coleridge's 1816 poem of the same name, in which the heroine in this poem is an example of innocent purity, symbol for Christianity. এই কবিতাটি, এই ক্রিস্টাবেল কবিতাটি revolves around the juxtaposition of sin or evil versus religiosity or devoutness and sexuality versus purity. এই কবিতাতে ক্রিস্টাবেল represents devoutness and purity এবং অন্যদিকে জেরাল্ডাইন represents sin or evil and sexuality. এই কবিতার সেটিং হলো ইংল্যান্ড, ফরেস্ট, মেডিভেল ক্যাসেল, কোল্ড উইন্টার নাইট অফ এপ্রিল। এই কবিতার স্ট্রাকচার জানা খুবই জরুরি। ক্রিস্টাবেল কবিতাটাকে 4টে অংশে বিভক্ত করা হয়েছে। এই 4টে পার্টের মধ্যে আবার রয়েছে 2 নেরেটিভ পার্টস উইথ এ কনক্লুশন টু ইচ পার্ট। এই 4টে পার্টস আবার স্ট্রাকচার, টোন, পারপাস ইত্যাদির দিক থেকে আলাদা। পার্ট নাম্বার 1-এ আমরা দেখতে পাবো মিস্টিরিয়াস স্টোন টেলস অফ ক্রিস্টাবেলসেস ডিসকভারি অফ জেরাল্ডাইন অ্যান্ড দেয়ার ডেভেলপিং রিলেশনশিপ। পার্ট 1-এর যে কনক্লুশন, সেখানে আমরা দেখতে পাবো ইট সামারাইজেস দ্য ইভেন্টস অফ পার্ট 1 ইয়েট অফার্স নো অ্যাকচুয়াল কনক্লুশন। এবার আমরা পার্ট 2 এর মধ্যে দেখতে পাবো যে পার্ট 2 ইন্ট্রোডিউসেস 2 নিউ ক্যারেক্টার্স অ্যান্ড দ্য অকারেন্স অফ ইভেন্টস ইজ নিউ interwoven with Christabel's supernatural visions of Geraldine's changing form. আর পার্ট 2 এর কনক্লুশনের মধ্যে আমরা দেখতে পাবো যে এই সেকেন্ড পার্টের কনক্লুশনটা হচ্ছে ডিসকানেক্টেড সেকশন অফ দ্য পোম, অফারিং আ whimsical general illustration of a young child and the struggle that can face the relationship between father and the child. এই কবিতাটি সমালোচনা থেকে মুক্ত নয়। The lack of cohesion in 4 parts of the poem, along with inconsistent overall structure in meter, rhyme, and verse, raise many important questions for discussion.
ক্রিস্টাবেল স্যামুয়েল টেইলর কলেরিজের একটি দীর্ঘ আখ্যানমূলক অসমাপ্ত গথিক ব্যালাড। কলেরিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে তার কবিতার সংকলন যেটা হয়েছিল সেটা হলো লিরিক্যাল ব্যালাডস। এই লিরিক্যাল ব্যালাডসের 1800 সালের যে সংস্করণ, সেখানে তিনি প্রথম দুটি অংশ প্রস্তুত করেছিলেন, কিন্তু ওয়ার্ডসওয়ার্থের পরামর্শে বাদ দিয়েছিলেন। কবিতাটি বাদ দেওয়া এবং শেষ করতে না পারা কলেরিজকে তার কাব্যিক ক্ষমতা নিয়ে সন্দেহের মধ্যে ফেলে দেয়। কলেরিজ শুধুমাত্র উচ্চারণ গণনার উপর ভিত্তি করে একটি উচ্চারণমূলক মেট্রিক্যাল সিস্টেম ব্যবহার করে ক্রিস্টাবেল লিখেছেন, যদিও প্রতিটি লাইনে সিলেবালের সংখ্যা 4 থেকে 12টির মধ্যে আবর্তিত হতে পারে। এতে কলেরিজ লক্ষ্য করেছিলেন যে কিভাবে নিষ্পাপ প্রেমের চেতনার সাথে যোগাযোগের মাধ্যমে নগ্ন শক্তিকে উদ্ধার করা যেতে পারে। ক্রিস্টাবেলের গল্পটিতে ক্রিস্টাবেল নামে একটি কেন্দ্রীয় চরিত্র এবং জেরাল্ডাইন নামে আরেকজন অপরিচিত ব্যক্তির সাথে তাদের যে মুখোমুখি হওয়ার বিষয়, সেই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। জেরাল্ডাইন দাবি করেন যে একটি রুক্ষ পুরুষের দল তার বাড়ি থেকে তাকে অপহরণ করেছে। ক্রিস্টাবেল বড় ওক গাছের কাছে প্রার্থনা করতে জঙ্গলে যায় রাতে। সেখানে সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। গাছের পিছনে তাকিয়ে সে জেরাল্ডাইনকে দেখতে পায়, যে বলে কিনা যে তাকে ঘোড়ার পিঠে পুরুষেরা তার বাড়ি থেকে অপহরণ করেছিল। ক্রিস্টাবেল তাকে করুণা করে এবং তাকে তার সাথে বাড়িতে নিয়ে যায়। যাই হোক, এখানে কিছু অতিপ্রাকৃত লক্ষণ দেখা যায়, যেমন একটি কুকুর ঘুমিয়ে থাকা সত্ত্বেও ক্রুদ্ধভাবে হাহাকার করছে, টর্চের অগ্নিশিখা হঠাৎ করে জ্বলছে, জেরাল্ডাইন একটি লোহার গেট অতিক্রম করতে অক্ষম হয়, প্রার্থনা অস্বীকার করা। এই সমস্ত অতিপ্রাকৃত লক্ষণ ইঙ্গিত দেয় যে সবকিছু ঠিক নেই। তারা একসাথে রাত কাটায়, কিন্তু জেরাল্ডাইন যখন পোশাক খুলে ফেলে তখন সে একটি ভয়ানক কিন্তু অনির্ধারিত চিহ্ন দেখায়। এখানে উল্লেখ আছে যে, দেখুন তার বক্ষ এবং তার অর্ধেক দিক, স্বপ্ন দেখার একটি দৃশ্য বলার মতো নয়, এবং সে ক্রিস্টাবেলের কাছে ঘুমাবে। ক্রিস্টাবেলের বাবা স্যার লিওলাইন জেরাল্ডাইনের প্রতি মুগ্ধ হন এবং তাকে উদ্ধারের ঘোষণা দেওয়ার জন্য একটি বিশাল মিছিলের আদেশ দেন। তিনি তার মেয়ের দুর্বল আপত্তি উপেক্ষা করেন, যিনি মন্ত্রমুগ্ধের অধীনে থাকলেও জেরাল্ডাইনের ক্ষতিকারক প্রকৃতির বিশালতা উপলব্ধি করতে শুরু করেছিলেন। অসমাপ্ত কবিতা এভাবেই শেষ হয়েছিল। ক্রিস্টাবেল স্যার লিওলাইনের নিষ্পাপ গুণী কন্যা। রাতে তার বাগদত্তার জন্য জঙ্গলে প্রার্থনা করার সময় তিনি একজন দুর্দশাগ্রস্ত মহিলাকে, যাকে তিনি তার বাবার দুর্গে নিয়ে যান। জেরাল্ডাইন বলেন যে তিনি লর্ড রোল্যা ডি ভক্সের কন্যা। একবার তার বাবা স্যার লিওলাইনের বন্ধু ছিলেন, দুজনের মধ্যে ঝগড়া হওয়ার আগে পর্যন্ত, এবং তাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন জেরাল্ডাইন। তবে সত্যি হলো যে সে জেরাল্ডাইনের ছদ্মবেশে একটি দুষ্ট অতিপ্রাকৃত সত্তা বা প্রাণী। ক্রিস্টাবেল পরবর্তীতে তার প্রতারণা বুঝতে পারে, কিন্তু জাদু দ্বারা নীরব হতে বাধ্য হয়। যখন শেষ পর্যন্ত ক্রিস্টাবেল কথা বলেন, স্যার লিওলাইন তার অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং গল্পটি শেষ হয় স্যার লিওলাইন লর্ড রোল্যাকে জানিয়ে একটি চিঠি লিখার মাধ্যমে। সে চিঠি লিখে জানায় যে তার মেয়ে নিরাপদ এবং সে পুনর্মিলন প্রস্তাব করছে। এই ক্রিস্টাবেল কবিতাটি এডগার অ্যালান পোয়ে এর কবিতা, বিশেষ করে তার কবিতা দ্য স্লিফার এর উপর প্রভাব ফেলেছিল। পোয়ের কবিতাটা দ্য স্লিফার 1831 সালে প্রকাশিত হয়। যুক্তি দেওয়া হয়েছে যে জোসেফ শেরিডান লে ফানুর 1872 সালের কারমিলা উপন্যাসটি ক্রিস্টাবেল কবিতাটারই একটি শ্রদ্ধাপূর্ণ রূপান্তর। এই কবিতাতে আমরা দেখতে পাবো যে স্যার লিওলাইনের প্রাসাদের ঘড়িতে তখন মধ্যরাত্রি। প্যাঁচার ডাকে ঘুমন্ত কাক জেগে ওঠে। এই লিওলাইন হলেন কবিতার প্রধান চরিত্র ক্রিস্টাবেলের পিতা। স্যার লিওলাইনের 60 নেকড়ে বাঘ ছিল। এই নেকড়েদের আবার কোনো দাঁত ছিল না। গভীর রাতে তারা একসঙ্গে ডাকত। রাত ক্রমেই গভীর হচ্ছিল। হালকা মেঘের ফাঁক দিয়ে চাঁদ উঁকি মারছিল। সময়টি ছিল এপ্রিল মাস, কিন্তু বসন্তের আগমন তখনও হয়নি। ক্রিস্টাবেল গভীর রাতেই ইতস্ততভাবে এদিক ওদিক দুর্গের কাছে বনের মধ্যে ঘোরাঘুরি করছিল। গত রাত্রে সে তার প্রেমিক নাইটকে স্বপ্ন দেখেছিল, তাই সে আজ রাত্রে জঙ্গলে এসে ওক গাছের নিচে হাঁটু গেড়ে বসে তার প্রেমিকের জন্য প্রার্থনা করবে বলে এসেছে। হঠাৎ ক্রিস্টাবেল এক রকমের গোঙানির শব্দ শুনতে পেল। একটি ওক গাছের আড়াল থেকে তা আসছিল।
পরিবেশ ছিল নিস্তব্ধ, থমথমে। বাতাস ছিল না, কিন্তু গাছের পাতা খসে খসে পড়ছিল। কোনো এক অজানা ভয় যেন তাকে গ্রাস করল। সে সেখান থেকে চলে এসে অন্য এক গাছের কাছে গিয়ে এক সুন্দরী মহিলাকে দেখল। সেই সুন্দরী মহিলার পরনে ছিল সাদা সিল্কের পোশাক। চাঁদের আলোতে তা ঝলমল করছিল। এত রাতে বনের মধ্যে এমন সুন্দরী মহিলার উপস্থিতি ক্রিস্টাবেলকে আরো ভয় পাইয়ে দিল। ক্রিস্টাবেল ওই সুন্দরী মহিলার পরিচয় জানতে চাইল। উত্তরে মহিলাটি তার মিষ্টি কণ্ঠে জানালো তার নাম জেরাল্ডাইন। ৫ জন সেনা তাকে সাদা কফিনে বন্ধ করে এই জঙ্গলে নিয়ে এসেছে। তাদেরই একজন তাকে এই স্থানে বসিয়ে রেখে কোথায় চলে গেছে সে বুঝতে পারছে না। জেরাল্ডাইন ক্রিস্টাবেলের কাছে সাহায্য প্রার্থনা করল এবং বিনিময়ে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিল এবং এও জানালো যে সে ক্রিস্টাবেলের সমস্ত সুখ দুঃখে সাথী হবেন। জেরাল্ডাইনকে নিয়ে ক্রিস্টাবেল প্রাসাদের দিকে হাঁটতে শুরু করলো। ক্রিস্টাবেল জেরাল্ডাইনকে জানালো যে প্রাসাদের সবাই গভীর নিদ্রায় মগ্ন। তার বাবা স্যার লিওলাইনও অসুস্থ, তাই কারো ঘুম ভাঙার কোনো সম্ভাবনা নেই। তাই তারা দ্রুত হেঁটে প্রাসাদের দিকে যেতে পারে। তাদের মধ্যে এও কথা হয় তারা একই বিছানায় শয়ন করবে। একটি ছোট পরিখা পার হয়ে প্রাসাদের প্রাচীরের গায়ে একটি ছোট দরজার ফটক খুলল। ক্রিস্টাবেল প্রথমে পার হয়ে গেলেও জেরাল্ডাইন কোনো এক কারণে সেখানে আটকে গেল। অন্ধকার থাকায় ক্রিস্টাবেলের কাছেও সব কিছু পরিষ্কার হচ্ছিল না। সে জেরাল্ডাইনকে ধরে ফটক পার করে দিল, কারণ ফটকটি তৈরি ছিল লোহা দিয়ে, আর এই অতি প্রাকৃত জীবেরা লোহা পার করতে পারে না। তারপর তার বাবার প্রাসাদের দিকে তারা হেঁটে চলল। প্রাসাদের মধ্যে যখন তারা নেকড়ে বাঁক রাখার স্থান পার হয়ে যাচ্ছিল, তখন এক বয়স্কা নেকড়ে ঘুমের ঘোরে অদ্ভুতভাবে গর্জন করছিল। যখন তারা অগ্নিকুণ্ডের কাছাকাছি দিয়ে পার হয়ে যাচ্ছিল, আগুনের আলোতে ক্রিস্টাবেল তখন জেরাল্ডাইনের উজ্জ্বল চোখ দুটি দেখতে পেল। অবশেষে তারা দুজনে ক্রিস্টাবেলের শয়নকক্ষে প্রবেশ করল। ক্রিস্টাবেলের ঘরে একটা রৌপ্য বাতি জ্বলছিল। বেশি আলো হওয়ার জন্য ক্রিস্টাবেল তার বাতিটা বাড়িয়ে দিল। গোটা ঘর আলোয় আলোকিত হয়ে উঠল। তারা গল্পে গল্পে নানান কথায় মেতে উঠল। ক্রিস্টাবেল বলল তার জন্মের কিছু পরেই তার মা মারা গিয়েছিল। সমবেদনা জানিয়ে জেরাল্ডাইন বলল সেও ক্রিস্টাবেলের দুঃখে দুঃখী। সে তার ভালোবাসার জন্য সমস্ত রকমের সাহায্য করবে বলেও জানালো। ঘুমোতে যাওয়ার আগে জেরাল্ডাইন প্রার্থনা করার ইচ্ছা প্রকাশ করে ক্রিস্টাবেলকে আগেই ঘুমিয়ে যেতে বলল। ক্রিস্টাবেল ঘুমানোর ভান করে কনুইয়ের ফাঁক দিয়ে দেখল জেরাল্ডাইন তার সমস্ত বস্ত্র খুলে ফেলেছিল। তার নগ্ন শরীরটা দেখে ক্রিস্টাবেলের সারা শরীরে এক অদ্ভুত শিহরণের সঞ্চার হয়েছিল। বন্ধুরা, ক্রিস্টাবেল কবিতার যে পার্ট 2, সেই পার্ট 2 শুরু হয় স্যার লিওলাইনের বারবার বলা একটা কথার মাধ্যমে। সেই কথাটা হলো ইস মার্টিন বেল নেলস আস ব্যাক টু এ ওয়ার্ল্ড অফ ডেথ। এই কথাগুলো স্যার লিওলাইন বারবার বলছিল তার ওয়াইফের মৃত্যুর ইমিডিয়েট পরবর্তী সময়ে, কারণ তার ওয়াইফের মৃত্যুতে সে ছিল খুবই শোকাহত। এরপর আমরা দেখতে পাই জেরাল্ডাইন ভোরের ঘণ্টার ধ্বনির সঙ্গে জেগে ওঠে। সে তার সাদা পোশাক পরিধান করে নেয় এবং ক্রিস্টাবেলকেও জাগায়। ক্রিস্টাবেল মাতালের মতো ঘুমাচ্ছিল, সেখান থেকে সে জেগে ওঠে। ক্রিস্টাবেল মনে করে যে রাতে তার ঘুমটা, তার স্বপ্নটা ছিল খুবই খুবই মিষ্টি, এবং এমন মিষ্টি স্বপ্ন সে দেখেছে যেন সে পাপ করে ফেলেছে, এবং সে চাইল যে প্রার্থনা করে, ক্রাইস্টের উদ্দেশ্যে প্রার্থনা করে সে তার পাপ মোচন করবে। ক্রিস্টাবেল এরপর জেরাল্ডাইনকে নিয়ে যায় তার বাবা স্যার লিওলাইনের সঙ্গে পরিচয় করানোর জন্য। লিওলাইন ক্রিস্টাবেলকে জড়িয়ে ধরে এবং জেরাল্ডাইনকে ওয়েলকাম জানায়। এরপর জেরাল্ডাইন তার কিডন্যাপের কথা জানায়, তার বাবার পরিচয় জানায়, তার বাবার নাম বলে যে তার বাবার নাম হচ্ছে লর্ড রোল্যা দে ভক্স অফ ট্রায়ারমেইন। শুনেই স্যার লিওলাইন বিবর্ণ হয়ে যায়। লিওলাইন আর লর্ড রোল্যা তারা ছিল একসময় বন্ধু। স্যার লিওলাইন furiously declares to punish the warriors who wronged জেরাল্ডাইন। জেরাল্ডাইন হঠাৎ করে দেখতে পায় একটা ভয়ঙ্কর স্বপ্ন, ভয়ঙ্কর দৃশ্য, যেটা কিনা ক্রিস্টাবেলের আত্মায় জেগে উঠছে। ক্রিস্টাবেল যেন সতর্ক হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এরপর দেখা যায় ক্রিস্টাবেল তার প্রেয়ার শুরু করেছে এবং তার চোখগুলো
আকাশের উপরের দিকে তাকানো। এত সব প্রার্থনা ধার্মিকতার মাঝে জেরাল্ডাইন হকচকিয়ে যায় এবং সে প্রার্থনা করে যে তাকে যেন তার বাবার কাছে দ্রুত ফিরিয়ে পাঠিয়ে দেওয়া হয়। স্যার লিওলাইন বার্সি নামক এক সন্ন্যাসীকে দায়িত্ব দিলেন জেরাল্ডাইনকে বাড়ি পাঠানোর জন্য। স্যার লিওলাইন also charges the bird with delivering Sir Leoline's apology to Lord Rolla to resolve their differences. তখন বার্সি দ্য বার্ড সন্ন্যাসী বললেন যে সে সেই দিন যেতে পারবেন না, কারণ সে একটা ক্রিস্টাবেল নামের পাখির অসুস্থতার স্বপ্ন দেখেছে। স্বপ্নে সে আরো দেখে যে একটা সাপ সেই পাখিকে পেঁচিয়ে ধরেছিল, যার কারণে পাখিটি অসুস্থ হচ্ছিল। এই আগের রাতের স্বপ্নের কারণে বার্সি স্যার লিওলাইনকে বললেন যে হি উইল স্পেন্ড দ্য ডে সার্চিং দ্য উডস ফর সামথিং দ্যাট মে এন্ডেঞ্জার ক্রিস্টাবেল। স্যার লিওলাইন তখন বললেন যে জেরাল্ডাইনের ভাবনার কিছু নেই, কারণ লর্ড রোলা আর স্যার লিওলাইন মিলে বনের সাপ, যত ভয়ঙ্কর সাপ, সেগুলো মেরে ফেলবে। এরপর জেরাল্ডাইন ক্রিস্টাবেলের কাছে যায় and looks askance at Christabel. In this askance look, Geraldine's eyes became serpent-like, সাপের মতো, for a moment, and then Geraldine returns to normal. Geraldine নর্মাল হয়ে যায়। জেরাল্ডাইনের সার্পেন্ট-লাইক গ্ল্যান্স দেখে ক্রিস্টাবেল হকচকিয়ে যায়। সে হোঁচট খেয়ে পড়তে থাকে and make a hissing sound. এরপর জেরাল্ডাইন তাড়াতাড়ি করে স্যার লিওলাইনের কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায় ফর হোয়াট শি হ্যাড ডান টু ক্রিস্টাবেল। পরবর্তীতে ক্রিস্টাবেল তার ভাবের ঘোর থেকে বেরিয়ে আসে, তার ভয়ঙ্কর অবস্থা থেকে বেরিয়ে আসে এবং সে প্রার্থনা করে। এরপর ক্রিস্টাবেল তার বাবা স্যার লিওলাইনের পায়ে পড়ে এবং তার মায়ের নামে শপথ করিয়ে নেয় যে জেরাল্ডাইনকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। এরপর স্যার লিওলাইন দোটানার মধ্যে পড়ে যায়। হি ফিলস কনফ্লিক্টেড বিটুইন গ্র্যান্টিং দ্য উইশেস অফ হিজ ব্লাভেড চাইল্ড অ্যান্ড অফ বিং কাইন্ড টু হিজ ওল্ড ফ্রেন্ডস ডটার। তার এই কনফিউশনের ফলে সে তার মেয়ের প্রতি রেগে যায় ফর হার ইনহসপিটেবল অ্যান্ড ডিসঅনারেবল বিহেভিয়ার টুয়ার্ডস জেরাল্ডাইন হু ইজ এ গেস্ট অ্যাকচুয়ালি। সে রেগে যায় কারণ অতিথির প্রতি এইরকম মনোভাব তো ঠিক নয়। ফলে স্যার লিওলাইন ব্র্যাকি দ্য বার্ড, সেই ব্র্যাকি নামের সন্ন্যাসীকে দায়িত্ব দেয় যে সন্ন্যাসী, তুমি ক্রিস্টাবেলের দায়িত্ব নাও, একে দেখভাল করো এখানে, অ্যান্ড আই উইল অ্যাকম্পেনি জেরাল্ডাইন অন হার ওয়ে আউট টুয়ার্ডস হার হোম। লিওলাইন নিজেই পৌঁছে দেবে জেরাল্ডাইনকে। এই হলো সিদ্ধান্ত। এবার আমরা দেখব পার্ট 2 এর যে কনক্লুশন, সেখানে রয়েছে একটা স্ট্যান্জা। This last stanza of this conclusion of the poem warns against the excess of emotion. অতিরিক্ত ইমোশন ভালো নয়, সেটাই আমাদেরকে বোঝাতে চাইছে এই কনক্লুশনের মধ্যে, সেকেন্ড পার্টের। The speaker notes that the father experiences such an overflow of delight, happiness in his child that this excessive love can quickly turn into excessive bitterness and unkindness. এরপর the speaker notes the close connection between opposing emotions. বিপরীত যে আবেগ, বৈপরীত্য যে আবেগ, সেগুলির মধ্যে ক্লোজ কানেকশনকে তিনি দেখাচ্ছেন। যেমন হ্যাপিনেস অ্যান্ড পেইন। হ্যাপিনেস আর পেইন দুটো বিপরীত আমাদের আবেগ, সেই দুটির মধ্যে যে গভীর সম্পর্ক, সেটাকে তিনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। বন্ধুরা, এখানেই বাংলায় গল্পের আকারে ক্রিস্টাবেল কবিতার দুটো অংশই আমি সম্পূর্ণ করলাম। ভিডিও সম্পূর্ণরূপে দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।